আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। 9, 10 অথবা এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা জেনারেল অথবা মাদ্রাসা যে কোনো বোর্ড সবার জন্য আমি পদার্থবিজ্ঞান এসএসসি 2026 সালে আসা সিলেট বোর্ডের এমসিকিউগুলো সমাধান করে দিচ্ছি। তো এরই মাধ্যমে আমাদের পদার্থবিজ্ঞানে যতগুলো বোর্ড আছে 10টা বোর্ড আছে মাদ্রাসা বোর্ড সহ সবগুলো বোর্ডের এমসিকিউ সমাধান করা শেষ। তোমরা ইউটিউবে প্লেলিস্ট আকারে পেয়ে যাবা এবং এই ভিডিওর কমেন্ট বক্সে যদি কমেন্ট করো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে তুমি যদি মেসেজ করো তাহলে ইনশাল্লাহ আমরা একটু দেরি হলেও তোমাকে সবগুলো লিঙ্ক মানে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবা। সো আজকের ক্লাসে আমি তোমাদের এই সিলেট বোর্ডের এমসিকিউগুলো এমনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো যাতে এগুলো আসলে তো পারবাই, সিমিলার যদি প্রশ্ন কিছু থাকে আসার মতো সেগুলোও তোমরা যেতে পারো, মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করবা। আর যারা বড়রা আমার এই ভিডিওটা দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট, আপনারা 9, 10 অথবা এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের কাছে তাদের ভালো রেজাল্ট এবং কিছু শেখানোর যে আমার প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও তোমাদের বন্ধু বান্ধবকে একটুখানি শেয়ারের মাধ্যমে ভাইয়ার চ্যানেলটাকে তাদের কাছে পৌঁছে দাও। তোমাদের আমার দরকার, আমাদের তোমার দরকার, তাই না? সো এইভাবেই আমরা আসলে একে অপরকে পরিপূর্ণ করে আমাদের ফিউচারের দিকে এগিয়ে যাই। ওকে, সো চল আজকে ক্লাসটা শুরু করি। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা করে সেই সূত্রটি প্রমাণ করার বৈজ্ঞানিক ধারণার সূচনা কে করেন। এটা একদম মুখস্থ করে ফেলো, এটা করে হচ্ছে গিয়ে গ্যালিলিও। ওকে, 2 নাম্বার দেখো, নিউট্রন ও প্রোটন এক ধরনের মৌলিক কণা দিয়ে তৈরি, কণাটার নাম কি? তাহলে দেখো নিউট্রন এবং প্রোটন যেই মৌলিক কণিকা দিয়ে তৈরি, কণিকাটার নাম এক কথায় কোয়ার্ক। মুখস্থ করে ফেলো। 1 মাইক্রোফ্যারাড কত ফ্যারাডের সমান? 1 মাইক্রো কথাটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6। তাহলে 1 মাইক্রোফ্যারাড হবে গিয়ে আমাদের 10 টু দি পাওয়ার -6 এর। তো এটার পাশাপাশি তোমাদের একটুখানি ভাইয়া বাকিগুলাও বলে দিই। 10 টু দি পাওয়ার -15 এটার মানে হচ্ছে গিয়ে তোমার ফেমটো। 10 টু দি পাওয়ার -12 এটার মানে হচ্ছে পিকো। 10 টু দি পাওয়ার -9 এটার মানে হচ্ছে তোমার ন্যানো। ওকে, তো এখানে আমাদের আসছে মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6। ওকে, এবার দেখো সূর্যের চারদিকে গ্রহগুলো গতি কি ধরনের? সূর্যের চারদিকে গ্রহগুলো যদি ঘুরে ওটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি, কারণ ওই যে গ্রহগুলো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে থাকে, এটাই হচ্ছে পর্যাবৃত্ত সংজ্ঞা। এবং এই সংজ্ঞাটা যারা মানে সেগুলোর গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। এবার দেখো একটি গাড়ি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে, তাহলে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে শুনেই u = 0 মিটার/সেকেন্ড ধরে নিবা। স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে সুষম ত্বরণে চলে, তাহলে দেখো সময় দিয়ে দিচ্ছে t = 10 সেকেন্ডে 100 মিটার পথ অতিক্রম করে, সুষম ত্বরণে চলে এবং 10 সেকেন্ডে s = আমাদের দিয়ে দিচ্ছে 100 মিটার পথ অতিক্রম করে এবং এরপরে প্রাপ্ত বেগে চলতে থাকে। তাহলে 100 মিটার অতিক্রম করার পরে যেই বেগ পায় সেই বেগ নিয়ে চলতে থাকে, মানে সমবেগে চলে। তখন আমাদের বলছে গাড়িটির ত্বরণ কত। তো আমরা s = জানি হচ্ছে ut প্লাস হচ্ছে হাফ at²। ওকে, এখন u তো 0, তাহলে এখানে আমরা লিখতে পারি s 0 প্লাস u যেহেতু 0 এটার u × t ও 0 প্লাস এখানে আমাদের থাকলো হাফ, এর মান আমাদের লাগবে আর টি এর মান আমাদের দিয়ে দিচ্ছে, তাহলে আমি এখানে আগে এইভাবে লিখি t²। তো এবার আমি চাইলে এটা যেহেতু 0, তাহলে আমি এখানে 2টাকে এই পাশে নিয়ে আসলে এখানে লিখতে পারি 2s = হচ্ছে at²। তো আমাদের লাগবে কি a = হচ্ছে 2s বাই কি বলতো t²। এবার মান বসাই, তাহলে 2 × s এর মান কত? s এর মান হচ্ছে 100। সো 2 × এখানে আমি বসাবো হচ্ছে 100 ডিভাইডেড বাই t²। টি এর ভ্যালু কত হচ্ছে আমাদের 10²। তো 10² মানে 100 100 100 কাটা, তাহলে 2 মিটার/সেকেন্ড²। তাহলে ত্বরণের ভ্যালু হচ্ছে আমাদের 2 মিটার/সেকেন্ড²। 6 নম্বর প্রশ্ন দেখো, গাড়িটির ক্ষেত্রে সময়ের সাথে বেগের পরিবর্তনের লেখচিত্র। দেখো প্রথমে গাড়িটা চলতেছিল কি সুষম ত্বরণে, তারপরে চলতেছিল হচ্ছে সুষম বেগে। তার মানে গ্রাফটা আমি বলি এই যে ভি ভার্সেস টি গ্রাফ যদি হয় তাহলে সুষম ত্বরণে যাবে এইভাবে, তারপরে সুষম বেগে এইভাবে যাবে। বুঝছো? দেখো তো কোথায় আছে, উপরে গিয়ে যেটা। ওকে, আচ্ছা এখানে একটা কাহিনী আছে, আবার বেগের মানও বের করা লাগবে এখানে, কারণ এই গ্রাফটাই এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে 10 দিয়ে, এখানে আছে কি 20 দিয়ে। তার মানে আমাদের এই যে 10 সেকেন্ড পরে বেগও বের করতে হবে। তো 10 সেকেন্ড পরে বেগ ভি = হচ্ছে আমাদের ইউ প্লাস কি বলতো এটি। এখন ইউ কত 0 আর প্লাস এ আমরা পাইলাম 2 এবং টি এর মান হচ্ছে আমাদের কত 10 সেকেন্ড 100 মিটার যাওয়ার পরে সমবেগে চলে, তাহলে সময় নিব 10, তাহলে 10 নিলে এখানে কত চলে আসবে 20 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের ভি হচ্ছে 20, তাহলে এই যে এটার মান হবে কত বলতো 20। তাহলে আমাদের কারেক্ট আনসার কি এই যে এটা।
0 থেকে 20 হয়েছে, 20-এর পরে সমবেগে চলতেছিল, তো গ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভেক্টর রাশি উদাহরণ কি? রাশিকে দুই ভাগে ভাগ করা হয় দিকের উপর ভিত্তি করে। সো একটা হচ্ছে স্কেলার রাশি, যে সকল রাশিকে প্রকাশ করতে মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিকের দরকার হয় না, সেগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করতে মান এবং দিক দুটাই লাগে, সেটা ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশি কি কি বলো? এই যে আমাদের ধরো বল আছে, সরণ আছে, ত্বরণ আছে, ওজন আছে, বেগ আছে, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তো এখানে দেখো আমাদের এই যে বেগ আছে, ভেক্টর রাশির উদাহরণ কোনটি? এই যে বেগ। তো তাপমাত্রা, দৈর্ঘ্য, সময়, এগুলো সব মৌলিক রাশি। মৌলিক রাশিগুলো কখনোই কি ভেক্টর রাশি না, সব স্কেলার। মৌলিক রাশি সবগুলো স্কেলার। এবার অংশে বলছে ভরবেগের মাত্রা কত? এম এল টি ইনভার্স 1। ভরবেগের মাত্রা, ভরবেগকে প্রকাশ করা হয়, যে 8 নাম্বারটা, ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে। পি ইকুয়াল হচ্ছে এম ভি। তাহলে আচ্ছা এখানে কি, হ্যাঁ ঠিক আছে, এম এর মাত্রা হচ্ছে গিয়ে এম, আর ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে এটা আমাদের ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। ওকে, মহাকর্ষ দুর্বকের মান কত? এটা তো মুখস্থ, 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই যে এটা 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, পরে ঘর্ষণের ফলে আমরা দৌড়াতে পারি। হ্যাঁ, যদি ঘর্ষণ না থাকতো তাহলে আমরা পিছলা খেয়ে পড়ে যেতাম, দৌড়াতে পারতাম না। তো ঘর্ষণের ফলেই আমরা দৌড়াতে পারি, তাপ উৎপন্ন করতে পারি। হ্যাঁ, আমরা যখন হাতে হাত ঘষবো, আমাদের হাত গরম হয়ে যাবে। এই গরম হওয়ার পেছনে কারণ হচ্ছে ঘর্ষণ। বোর্ডে মার্কার দিয়ে লিখতে পারি। হ্যাঁ, বোর্ডে মার্কার দিয়ে লিখতে পারি। যদি ঘর্ষণ না থাকতো তাহলে কালি থেকে, মানে কলম থেকে কালি বের হইতো না। সো আমরা এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে ঘ, তিনটাই আমাদের কারেক্ট। সেটা দেখো, ভূপৃষ্ঠ থেকে 7840 সেন্টিমিটার উচ্চতায় 500 গ্রাম ভরের একটি বস্তু রাখা আছে। বস্তুটির বিভব শক্তি কত? বিভব শক্তির সূত্র কি? 11 নাম্বার mg। তো বিভব শক্তিকে আমরা প্রকাশ করবো ইপি দিয়ে। ইপি ইকুয়াল হচ্ছে এম জি এইচ। এখন এম এর ভ্যালু কত? 500 গ্রাম। 500 গ্রামকে কেজিতে নাও 0.5, 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কেজিতে চলে যাবে। জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু এইচ। এইচ এর ভ্যালু কত বলো? 7840 সেন্টিমিটার। 100 দিয়ে ভাগ করে দাও, 78.40 মিটার। বুঝছো? সেন্টিমিটারে রাখা যাবে না। সো এবার তুমি যদি ক্যালকুলেট করো তাহলে হচ্ছে 0.5 ইন্টু 9.8 ইন্টু 78.4, 384.16, 384.16 জুল। এটা আছে কোথায় দেখো তো? 384.16। সো এখানে আমাদের এই যে এইটা হলো অ্যান্সার। এটাকে যদি ইএনজি মোডে নিই, দেখো দশমিকটাকে 2 ঘর ডানে নিব, এখানে আসবে 3.8416। যেহেতু দশমিকটাকে 2 ঘর বামে নিছি, তাহলে এখানে আমাদের 10 টু দি পাওয়ার কত আসবে বলতো? 2। বুঝছো? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 3.8416 জুল। একটু ট্রিক করে আর কি দিছে, ইএনজি মোডে নিতে হবে। ক্যালকুলেটারে জাস্ট অ্যান্সার যেটা আসছে সেটাকে যদি ইএনজি মোডে চাপো তাহলে এরকম অ্যান্সার আসে আর কি। বাট না আসলে আমি তোমাকে বললাম, দশমিককে 2 ঘর ডানে সরাইলে 10 টু দি পাওয়ার 2 হবে, মানে 2 ঘর বামে, আসলে ডানে বলতেছি, 2 ঘর বামে সরাইলে এটা 10 টু দি পাওয়ার কত হবে? 2 হবে। বুঝছো? এই আর কি, ওইটাই অ্যান্সার আমাদের। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। ভূপৃষ্ঠ থেকে এত, আচ্ছা ওইটাই, বস্তুর গতিশক্তি বৃদ্ধি পাবে। বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেওয়া হলে 2 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পাবে। গতিশক্তির সূত্র কি বলতো? গতিশক্তির সূত্র হচ্ছে, আমরা এখানে 12 করব। গতিশক্তির সূত্র হচ্ছে ইকে ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। তাহলে বেগ যদি বাড়ে তাহলে ইকেও বাড়বে। উপর থেকে যদি কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয়, এখানে কি বলছে? বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেওয়া হলে, মানে উপর থেকে ছেড়ে দেওয়া হলে এটার উপর অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। অভিকর্ষজ ত্বরণ কাজ করলে বেগের মান কি? প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেড়ে যাবে। তাহলে ভি বেড়ে গেলে গতিশক্তিও বাড়বে, তাহলে বস্তুর গতিশক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, বস্তুটির বেগ এত হবে 2 সেকেন্ডে। তাহলে দেখো ভি ইকুয়াল টু আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। এই সূত্রটা যদি আমরা ফেলি, আচ্ছা না, এটা দিয়ে করলে হবে না। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে করবো, কারণ আমাদের এইচ তো নেই। ভি ইকুয়াল টু ইউ প্লাস কি দিয়ে করবো বলো তো? এটি। তাহলে ইউ এর ভ্যালু তো 0, যেহেতু মুক্তভাবে পড়তে দিচ্ছি, তাহলে আদিবেগ 0 প্লাস হচ্ছে এ, এখানে এ তো লিখবো না, এখানে জি লিখবো। জি এর ভ্যালু হচ্ছে গিয়ে 9.8, তাহলে এখানে আমরা জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু আর টি এর ভ্যালু কত? 2। তাহলে 9.8কে যদি 2 দিয়ে গুণ করো
তাহলে 19.6 চলে আসে, তাহলে 19.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বস্তুটির বেগ হবে 19.6 মিটার পার সেকেন্ড। বস্তুটি ভূমি স্পর্শ করতে পারবে। দেখো বস্তুটা হচ্ছে 78.40 মিটার উঁচুতে আছে, তো 2 সেকেন্ডে যদি এতটুকু দূরত্ব অতিক্রম করে তাহলে ভূমি স্পর্শ করতে পারবে। 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখো এস ইকুয়াল টু আমরা দেখি ইউটি প্লাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। ওকে, তো এখানে ইউ এর ভ্যালু তো 0, এখানে থাকবে হাফ ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার তোমার হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখানে আমাদের চলে আসবে 4 2 কাটা, তাহলে এটাও চলে আসবে 19.6 মিটার। সো বস্তুটা আছে 78.40 মিটারে, 2 সেকেন্ডে ও মাত্র 9.6 মিটার যায়, তাহলে কি জীবনও ভূমি স্পর্শ করতে পারবে? পারবে না, তাহলে এটা ভূমি স্পর্শ করতে পারবে না। কারেক্ট আনসার হচ্ছে গিয়ে ক, 1 ও 2। এবার বলো নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি? এটা অনেক বোর্ডে আসছে ভাই। তাহলে দেখো অনবায়নযোগ্য শক্তি হচ্ছে যেই শক্তিটা নিঃশেষ হয়ে যাবে পৃথিবীতে, ওটা পুনরায় পাওয়া যাবে না। যেমন হচ্ছে তোমার তেল, গ্যাস, কয়লা, মানে যত প্রাকৃতিক সম্পদ আছে অথবা নিউক্লিয়ার শক্তি, এগুলো হচ্ছে একসময় নিঃশেষ হয়ে যাবে, ওগুলোই হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তাহলে যেমন এখানে নিউক্লিয়ার শক্তি আছে, এটা অনবায়নযোগ্য। কিন্তু সূর্যের শক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, এগুলো হচ্ছে সব নবায়নযোগ্য। ওকে, আচ্ছা, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি সম্পর্কে এই যে শকটা দিয়ে দিছি, এই শকটা পড়ে ফেলছো মানে তোমার একটা মার্ক এমসিকিউতে কমন। পড়ে ফেলো, লিখে ফেলো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। ব্যাটারি চালিত খেলনা গাড়িতে শক্তির কি ধরনের রূপান্তর ঘটে? তো আমরা রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি, অথবা যদি মোটরের কথা চিন্তা করি তাহলে ওই বিদ্যুৎ শক্তিটা আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এবার দেখো এখানে ব্যাটারি চালিত খেলনায় রাসায়নিক শক্তি থাকে, তাহলে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত, এটাও আমরা বলতে পারি, তাই না? যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় না, তাপ শক্তি না, খেলনায় কোনো তাপ শক্তি নেই। বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত, এটা হতে পারে গতি শক্তি, বিদ্যুৎ না। দেখো বিদ্যুৎ শক্তি, ব্যাটারি থাকে, সেই ব্যাটারির ভিতরে কি থাকে? বিদ্যুৎ শক্তি। সেই ব্যাটারি মোটরের চাকাকে ঘুরায়, এই ঘূর্ণনের কারণে যে শক্তি সেটাকে আমরা কি বলতে পারি? যান্ত্রিক শক্তি। তাহলে এই যে দেখো বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা কারেক্ট। 15 নম্বর হচ্ছে সরল ছন্দিত গতিতে সাম্যাবস্থা থেকে উপরে কিংবা নিচে সবচেয়ে বেশি সরণকে কি বলে? বিস্তার বলে। সরল ছন্দিত গতিতে এই যে মনে করো আমরা একটা সরল ছন্দিত গতি দেখি, 15 নম্বরটা ধরে নাও আমরা একটা সরল দোলকের গতি দেখি, এটা একটা সরল ছন্দিত গতি। সো একটা সরল দোলককে যদি এইভাবে ছেড়ে দিয়ে এখানে নিয়ে যাই, এই পয়েন্টে নিয়ে যাই, সো এটার যে বরাবর পয়েন্টটা আছে সেটা হচ্ছে যদি এরকম থাকে তাহলে এটা এইরকম ভাবে দুলতে থাকে। আচ্ছা, এটা একটু দূরে হবে, আচ্ছা এটা যদি একটু ছোট হবে, এটা এরকম ভাবে কি হবে? দুলতে থাকবে। তাহলে দেখো সরল ছন্দিত গতিতে সাম্যাবস্থা থেকে যে এই অবস্থাটাকে আমরা বলবো সাম্যাবস্থা, এই অবস্থাটাকে আমরা বলবো সাম্যাবস্থা। সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা থেকে উপরে কিংবা নিচে সবচেয়ে বেশি সরণ, তাহলে এই যে উপরের দিকে সবচেয়ে বেশি সরণটা, এটাকে আমরা বলবো হচ্ছে বিস্তার। এটাকে আমরা বলবো কি বলতো? বিস্তার। বুঝছো? আচ্ছা, এবার দেখো 16 নম্বর বলছে অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? আমরা দন্ত চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করি, এটা অনেকগুলা বোর্ডে আসছে, এত ইম্পর্টেন্ট। দন্ত চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয়। ডাক্তার দাঁতকে অবতল দর্পণের মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে রাখে, বাস্তব ও বিবর্ধিত বিম্ব গঠিত হয়। এই যে তিনটে ইনফরমেশন বললাম, মুখস্থ করে রাখো, যে কোনো একটা এমসিকিউ এখান থেকে চলে আসবে। এবার দেখো নিচের কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? মাধ্যম যত কঠিন শব্দের বেগ তত বেশি, এইটাও অনেক বোর্ডে আসছে। ছকটা জাস্ট মুখস্থ করে ফেলো, কোন মাধ্যমে শব্দের বেগ কত? এখানে নিচের কোন মাধ্যমে শব্দের বেগ বেশি বলো? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবচেয়ে কঠিন মাধ্যম হচ্ছে গিয়া লোহা, আর লোহায় শব্দের বেগ সবচেয়ে বেশি 5100 মিটার পার সেকেন্ড এগুলোর মধ্যে। তো এখানে তো দেখতেই পাচ্ছ, দেখে নাও। 18 নম্বর হচ্ছে 2 মিটার লম্বা সুতা দিয়ে একটি পাথরকে ঝুলিয়ে দুলতে দেওয়া হলো, ওই স্থানে বিকশিত ত্বরণ এত হলে দোলনকাল। দেখো 18 নম্বরটা এখানেই করে ফেলি। দোলনকালের সূত্র হচ্ছে T = 2 পাই রুট ওভার L/g, 2 পাই রুট ওভার L/g। 2 পাই এর ভ্যালু হচ্ছে 3.1416 রুট ওভার এল এর ভ্যালু কত বলো? এল এর ভ্যালু হচ্ছে কি আমাদের 2 মিটার, তাহলে 2 মিটার। জি এর ভ্যালু হচ্ছে আমাদের 9.8। তো এটাকে তুমি ক্যালকুলেটরে বসাও, 2/9.8, 2/9.8, 2 বাই দেখো রুট ওভার
2/9.8 ইন্টু 2 ইন্টু 3.1416, তোমার আসবে হচ্ছে 2.838 সেকেন্ড। 2.838 সেকেন্ড। কত নাম্বার করলাম? এটা 18 নাম্বার করলাম। কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার গ। এবার দেখো 19 নাম্বার বলছে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকেও ছোট? তো এখানে তুমি মনে রাখবা, রিমেম্বার মাই ইনস্ট্রাকশন ভিজিবল আন্ডার এক্স-রে গ্লাস। তাহলে এই যে দেখো এখানে দিয়ে দিছি আমি, রিমেম্বার মাই ইনস্ট্রাকশন ভিজিবল আন্ডার এক্স-রে গ্লাস। এই যে ছন্দটার মাধ্যমে তুমি মনে রাখবা। সো দৃশ্যমান আলো কোনটা বলো তো? এই যে ভিজিবল লাইট মানে দৃশ্যমান আলো। সো উপর থেকে নিচে যতই নিচের দিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কি হবে? ছোট হবে। তাহলে দৃশ্যমান আলো হচ্ছে এটা। তো দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি, ঠিক আছে? সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কি বলতো? বেগুনি। তো ওইটার চেয়েও ছোট হচ্ছে গিয়ে আলট্রাভায়োলেট রে, এক্স রে অথবা গামা রে। এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশন হবে। তাহলে দেখো এখানে আমাদের কি আছে? আলট্রাভায়োলেট রে। তাহলে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি, ওই বেগুনির চেয়েও ছোট হচ্ছে গিয়ে কি বলতো? আলট্রাভায়োলেট রে। বুঝছো? অথবা আলট্রাভায়োলেটের সাথে আর কি আছে? আলট্রাভায়োলেট, এক্স রে অথবা গামা। ভিজিবল আন্ডার মানে হচ্ছে আলট্রাভায়োলেট, এক্স রে, গ্লাস। তাহলে আলট্রাভায়োলেট, এক্স রে এবং গামার মধ্যে একটা অপশন থাকলে যেটাই থাকতো সেটাই কারেক্ট হইতো। তো আলট্রাভায়োলেট ছিল, আলট্রাভায়োলেট কারেক্ট হয়েছে, এই আর কি। এবার দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে অবাস্তব বিম্ব গঠিত হয়। ঠিক আছে, উত্তল দর্পণে সবসময় অবাস্তব বিম্ব গঠিত হয়। আর বিবর্ধনের মান সর্বদা 1 হয়, জীবনেও না। বিবর্ধনের মান দেখো, উত্তল দর্পণে অবাস্তব বিম্ব গঠিত হয় এবং বিবর্ধনের মান সর্বদা 1 থেকে ছোট হয়। 1 থেকে ছোট হবে সবসময় অবাস্তব বিম্ব, এবং বিম্বটা হবে ঘোরবিত, তার মানে বিবর্ধনের মান 1 থেকে ছোট। ওকে, সর্বদা লক্ষ্যবস্তু থেকে ছোট বিম্ব গঠিত হয়, এটা কারেক্ট। ওকে, পরবর্তী প্রশ্ন তো এখানে দেখতে পাচ্ছ, ইলেকট্রনের চার্জ কত? খুবই সহজ। আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁹ কুলম্ব। প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻⁹ কুলম্ব। বুঝছো? কিন্তু ইলেকট্রন বলছে, এই জন্য আমাদের মাইনাসটাই দিতে হবে। ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান। এখন এই চিত্রটা তো বুঝার কোনো উপায় নাই, কিছু তো বুঝতেছি না। টাইপার হয়তো বা ঠিক মতো এটা দেয়নি, একটু কারেকশন করার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমাদের এম, দাঁড়াও রেড কালার দিয়ে কারেকশন করা যায় কিনা দেখি। এটা হচ্ছে এম, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে এম প্রাইম। তো এম ও এম প্রাইম দেখো এই বোর্ডের মতো একটা প্রশ্নে হাতে রেখে দিয়ে দিছে। তো এম ও এম প্রাইম দর্পণে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয়, ও হতে এবি, যে এটা হচ্ছে আমাদের এবি, এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এ এবং বি। এখন বক্রতার ব্যাসার্ধ কোথায় সেটাই তো বুঝতেছি না। বক্রতার ব্যাসার্ধ সি 20 সেন্টিমিটার এবং ও হতে এবি লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তার মানে বক্রতার ব্যাসার্ধ এখানে 20 সেন্টিমিটার। এখান থেকে দেখো, এইটা থেকে এই যে এই পর্যন্ত বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে তাহলে সি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের সি। তো এটা হচ্ছে গিয়ে কত? 20 সেন্টিমিটার। এবং বস্তু আছে এইখান থেকে এইখানে, সো এটাকে আমরা বলতে পারি ইউ হচ্ছে আমাদের কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। তাহলে দেখো ও হতে এবি লক্ষ্যবস্তুর দূরত্ব 15 সেন্টিমিটার। ওকে, তো এফ আমরা পেয়ে যাব। সো দেখো এফ হচ্ছে কি আমাদের ওসি এর অর্ধেক, এটাকে আমরা বলতে পারি এফ। সো এখান থেকে এফ এর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের কত বলো? এখান থেকে এটার যে দূরত্ব এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তার মানে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, এই আর কি। তো এখন আমরা যদি দেখি এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দূরত্ব ভি কত। দেখো আমরা একদম শর্টকাটে শিখবো যে ভি বের করার একদম শর্টকাট শিখবো। শর্টকাটে দেখো ভি, এই যে ভি ইকুয়াল টু হচ্ছে দেখো এফ ইন্টু ইউ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ। আর যদি তোমার ইউ বের করা লাগতো তাহলে ইউ ইকুয়াল টু এফ ইন্টু ভি বাই ভি মাইনাস এফ। বুঝছো? এটা শর্টকাটে শিখবো। তো আমাদের এখানে এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দূরত্ব, তার মানে ভি। তো এফ এর মান কত পাইছি বলো? 10। এফ এর মান পাইছি 10। এখন ইউ এর মান কত পাইছি? ইউ এর মান হচ্ছে 15 ডিভাইড বাই হচ্ছে 15 মাইনাস 10। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 15 মাইনাস 10।
আমাদের চলে আসতেছে 30, কত চলে আসতেছে 30 সেন্টিমিটার। তাহলে আমাদের এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, আমরা দাগিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, সো আমাদের এখানে যে ইনফরমেশনগুলো ছিল এটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, দাঁড়াও। এখন দেখো এখানে বলছে এবি কে দর্পণের দিকে 7.5 সেন্টিমিটার সরালে, তাহলে এবি কে যদি আমি 7.5 মিটার সরাই, তাহলে আমাদের যে নতুন ইউ এর মান হবে সেটা হচ্ছে 15 মাইনাস 7.5। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে বলতো? 7.5। ঠিক আছে, তাহলে ইউ আমাদের এখন কোথায় বলতো? 7.5। তাহলে এটা কি, যদি এই ফোকাস 10 সেন্টিমিটার হয় তাহলে এটা কি ও এবং এফ এর মাঝখানে চলে আসছে না, মানে মেরু এবং ফোকাসের মাঝখানে চলে আসছে না, তার মানে বস্তুটা চলে আসবে এইদিকে কোনো একটা জায়গায়, এইদিকে কোনো একটা জায়গায় বস্তু চলে আসবে। তাহলে কি হবে দেখো, ও হতে, আচ্ছা তাহলে এবি কে 7.5 সেন্টিমিটার সরালে এখানে আমাদের বিম্বটা হবে অবাস্তব। এখানে কি বলছে? অবাস্তব বিম্ব গঠন করবে। ঠিক আছে, বিম্ব এবি এর 4 গুণ হবে। এবি এর 4 গুণ হবে কিনা সেটা বিবর্ধন বের করে দেখতে হবে। এবং এবার দেখো সোজা বিম্ব গঠিত হবে, সোজা বিম্ব গঠিত হবে। বিম্ব এবি এর 4 গুণ হবে কিনা, মানে এবি যে বস্তুর দৈর্ঘ্য সেটা 4 গুণ হবে কিনা সেটা আমাদের বের করতে হবে, আমাদের বিবর্ধন বের করতে হবে। তো ইউ হচ্ছে গিয়ে কত? 7.5। এখন দেখো বিবর্ধন বের করার সূত্র হচ্ছে এম ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ মাইনাস ভি বাই ইউ। ওকে, সো আমরা এখানে ইউ পাইছি, তো আমাদের এখন কি বের করতে হবে? ভি বের করতে হবে। সো ভি ইকুয়াল টু আমরা শর্টকাট দিয়ে করবো এফ ইউ বাই হচ্ছে ইউ মাইনাস এফ। তো এখানে এফ হচ্ছে 10, ইউ হচ্ছে কত? 7.5 ডিভাইডেড বাই হচ্ছে 7.5 মাইনাস 10। তো এটা মাইনাসে অ্যান্সার আসবে। তাহলে আমরা এখানে দেখি কত আসে, 10 ইন্টু 7.5 ডিভাইডেড বাই হচ্ছে 7.5 মাইনাস 10। তো এখানে আসতেছে আমাদের কত? 10 ইন্টু -30 সেন্টিমিটার দূরত্ব আসতেছে। তো সুতরাং বিবর্ধনের মান এম মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, বা মডুলাসের কারণে এটা প্লাসই হবে। তাহলে এটা আমরা লিখবো 30 বাই কত বলো? 7.5। এখন 30 বাই 7.5 কত আসে দেখি? 4 আসে। 30 বাই 7.5, তাহলে বিম্ব এবি এর 4 গুণ হবে। বিবর্ধন যেহেতু 4 আসছে, তাহলে বিম্বটা আমাদের এবি এর 4 গুণ হবে। তার মানে এইটা আমাদের ঘ নাম্বারটা কারেক্ট আনসার। ওকে, তো 23 নাম্বার হইলো। এবার আমরা করবো হচ্ছে 24 নাম্বার। তো 24 নাম্বারে বলছে 5 ভোল্ট সমান কত? তো এখন দেখো বিভবকে, বিভব এই যে দেখো 24 নাম্বারটা, বিভব ভি ইকুয়াল টু আমাদের হচ্ছে ডাব্লিউ বাই কিউ। এখন ডাব্লিউর একক হচ্ছে গিয়ে জুল, কিউ এর একক হচ্ছে গিয়ে মানে সি কুলম চার্জ। তাহলে আমাদের বিভবের একক একটা আসে ভোল্ট, যেটাকে আমরা বলতে পারি এই যে জুল পার কুলম, মানে বিভবের একক আসে জুল পার কুলম। এখান থেকে আমরা বলতে পারি জুল, এখানে কুলম টু দি পাওয়ার 1 আছে, তাহলে জুল পার কুলম, তাই না? এখানে কুলম নিচে ভাগাকার উপরে গুণ হয়ে গিয়ে কি হয়ে যাবে? জুল পার কুলম। তো এটাকে বলা হয় হচ্ছে গিয়ে কি? ভোল্ট। তাহলে 5 ভোল্ট সমান সমান 5 জুল পার কুলম। তাহলে 5 ভোল্ট সমান হচ্ছে 5 জুল পার কুলম, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো 25 নাম্বার, এটাই এবং আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। কি বলছে দেখো, এখানে আমাদের একটি গোলাকার ধারকের ধারকত্ব সি হলে সেখানে যদি কিউ চার্জ দেওয়া হয় তাহলে বিভবের রাশিমালা ভি ইকুয়াল টু, দেখো ভি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সি, কিউ বাই সি, এটা হচ্ছে গিয়ে সূত্র। দেখো তো আছে কোথায়? ভি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সি, এটাই আমাদের কারেক্ট আনসার। সো এরই সাথে আমাদের সবগুলো এমসিকিউ শেষ হলো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এইটা কেমন লাগলো, এই সলিউশনটা কেমন লাগলো সেটা জানাও, এবং তোমাদের কি প্রয়োজন সেটা ভাইয়াকে কমেন্ট করতে ভুলবা না। তোমাদের প্রয়োজন অনুযায়ী সবকিছু ভাইয়া তোমাদের জন্য আপলোড করব।